হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খাজানা ব্লগস। আমি টুকি আর বোবো, আর আজকে আমরা চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা শহরে, আর সেই শহর হলো নিউ দিল্লি। আর এখানে এসেছি, এটা আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা রেস্ট নিয়েছি, আর আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর আজকে চলে এসেছি দারুণ সুন্দর একটা জায়গাতে। তো সেই জায়গাটা বোবো তোমাদের বলবে কোথায়। এই জায়গাটা কিন্তু পুরনো দিল্লি, ওল্ড দিল্লিতে। এটা হলো আমাদের ঔরঙ্গজেবের বাবা সম্রাট শাহজাহানের বানানো এক অমর কীর্তি, মানে হচ্ছে লাল কেল্লা বা রেড ফোর্ট। তো আজকে আমরা চলে এসেছি রেড ফোর্টে। আর রেড ফোর্ট যখন এখানে এন্ট্রি নিচ্ছিলাম, বিশাল বড় আমি দেখতে পাচ্ছিলাম রাস্তার পাশ দিয়ে। তো এখন এখানে এন্ট্রি টিকিট কাটবো। তো ধীরে ধীরে ভিতরে যা যা জায়গা রয়েছে, এন্ট্রি টিকিট কত, যতটা ইনফরমেশন তোমাদেরকে আমরা দিতে পারি সব কিছুই তোমাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো স্টে টিউনড, চলো। ভারতীয় ইতিহাসের উল্লেখযোগ্য নিদর্শন পাওয়া যায় কোন শহরে? এ কথা বললেই সবাই নিজে থেকেই বুঝে যাবে এটা আর অন্য কোনো জায়গা না, এটা হলো দিল্লি। আর আজকে আমরা এসে উপস্থিত হয়েছি এই দিল্লিতেই। আজকে আমাদের ডেস্টিনেশন হলো লালকেল্লা। আমরা এখানে মেট্রো সহযোগে এসেছি। মেট্রো করে আমরা চাঁদনি চকে নেমেছি, তারপর সামান্য হেঁটেই এখানে এসে আমরা অটো ধরি। এই পুরো লালকেল্লার দুটো গেট, তো আমাদেরকে ঢোকানো হচ্ছিল পেছনের গেট দিয়ে, যেটা হলো দিল্লি গেট। লালকেল্লার নিজস্ব মেট্রো স্টেশনও রয়েছে, ডিরেক্ট সেখানে নেমেই চলে আসা যায়। কিন্তু আমরা যেহেতু সেটা জানতাম না এবং পরে জানতে পারি, তো আমরা চাঁদনি চক ধরেই এখানে আসি। যদিও চাঁদনি চক থেকে এই লালকেল্লার দূরত্ব খুব বেশি না, 7 থেকে 8 মিনিটের হাঁটা পথ, এবং তারপরেই অটো করে এই দিল্লি গেটে নামলেই সোজা লালকেল্লায় এন্ট্রি হয়ে যাবে। এবারে টিকিট কাটার পালা। টিকিট কাউন্টারে খুব বেশি লাইন ছিল না, আর খুবই ডিসিপ্লিনের সাথে এখানে টিকিট কাটা হচ্ছিল। টিকিট কাউন্টারের অনেকগুলো রোজ ছিল। প্রথম রোটা যেমন দেখতে পাচ্ছ ইন্ডিয়ান জেন্টস, এখানে দুটো রো রয়েছে ইন্ডিয়ান জেন্টসের, মানে ভারতীয় যারা পুরুষ রয়েছেন তারা এখানে লাইন দেবেন। এর পরের যে সেকশনটা ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ান লেডিস, এবং তারপরে যে সেকশন সেটা ফর দ্য ফরেন ট্যুরিস্ট। টিকিটের মূল্য ইন্ডিয়ান আর ফরেন ট্যুরিস্টদের জন্য আলাদা। ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য শুধুমাত্র মনুমেন্ট মানে লালকেল্লা যদি দেখো তাহলে 50 টাকা, আর লালকেল্লার সাথে ভিতরে অনেকগুলো মিউজিয়ামস রয়েছে, সেগুলোও যদি দেখতে চাও তাহলে 80 টাকা। তো এখানে যে বোর্ডটা রয়েছে, এখানে ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য কত টিকিট আর ফরেন ট্যুরিস্টদের জন্য কত টিকিট তার ডিটেলস দেওয়া রয়েছে। এখন আমরা লালকেল্লায় প্রবেশ করতে শুরু করি, এবং প্রবেশ করা থেকেই গায়ে পুরো কাঁটা দিতে থাকে। সেই 1648 সালে নির্মিত হওয়া এই স্থাপত্য শিল্প না জানি কত রকমের ইতিহাস দেখেছে এবং কত কিছু দেখেছে, আর আজকে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং এই সুউচ্চ কিলা, এই সুউচ্চ দেওয়াল দেখে ভিতরে খুবই একটা রোমাঞ্চ লাগছিল। ওই যে দেওয়ালের ভিতরের খোপগুলো, সেখান থেকেই এককালে প্রহরীরা দাঁড়িয়ে থাকতো হাতে তীর ধনুক নিয়ে। দেখে খুবই ভালো লাগছিল, এবং এতটাই ভালো লাগছিল যে সেটা ভাষায় প্রকাশ করা সত্যি সম্ভব নয়। বিশাল এই দেওয়ালটির উচ্চতা 59 থেকে 108 ফুট, আর দেওয়ালের সীমানা বরাবর এই যে বড় জায়গা যেখানে এখন এত ঘাস হয়ে রয়েছে, এখানে এককালে যমুনা নদী বয়ে যেত। আর আমরা চলতে চলতেই হঠাৎ এখানে কিছু পাখি দেখি, তারপর ভালো করে ফোকাস করে দেখি এগুলো হচ্ছে ময়ূর। 256 একর জমি নিয়ে তৈরি হওয়া এই লালকেল্লাকে বলা হতো কিলা ই মুবারক বা ব্লেসড ফোর্ট, কারণ সম্রাট শাহজাহান সপরিবারে এখানে বসবাস করতেন বলে মনে করা হতো যে এখানে ঈশ্বর বসবাস করেন। মূলত লাল বেলে পাথরে তৈরি সুবিশাল এই কেল্লার প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লহরি, এবং উস্তাদ আহমদ লহরি তিনি তাজমহলও তৈরি করেছিলেন। মুঘল সাম্রাজ্যের সময় যত স্থাপত্য তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম প্রধান এবং সর্বশ্রেষ্ঠ ছিল এই লালকেল্লা। এই লালকেল্লায় যে শিল্পকলা দেখা যায় তার মধ্যে ইন্ডিয়ান ট্রেডিশনের সাথে সাথে ফরাসি প্যালেসের আর্কিটেকচারও দেখতে পাওয়া যায়। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ যখন প্রথম স্বাধীনতা অর্জন করেন, তখন তৎকালীন প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু ভারতের পতাকা উত্তোলন করেছিলেন এই লালকেল্লাতেই, লহরি গেটেই। এবং সেই অনুসরণ করেই প্রত্যেক বছর ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে যখন হয়, মানে 15ই আগস্ট তারিখে, আমাদের প্রাইম মিনিস্টার এই লালকেল্লাতেই ট্রাইকালার ফ্ল্যাগকে উত্তোলন করেন, এবং তারই সঙ্গে এখান থেকেই তিনি দেশের এবং জনবাসীর জন্য স্পিচ ডেলিভার করেন।
লালকেল্লার দিল্লি গেটের সম্মুখীন দরজা থেকে হেঁটে হেঁটে আমরা এখন সম্মুখের দিকে চলে এসেছি এবং এখানে প্রথমে ব্যাগপত্র সব জমা করতে হয়েছে, তারপর আমরা এন্ট্রি নিয়েছি। এই লালকেল্লাতে এন্ট্রি নেওয়ার দুটো গেট আছে, একটা হচ্ছে দিল্লি গেট আর একটা হচ্ছে লাহোরি গেট। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সামনে দেখতে পাচ্ছ একটা এন্ট্রি গেট, সেটা হচ্ছে লাহোরি গেট। দিল্লি গেট কিন্তু বন্ধ, দিল্লি গেট দিয়ে ঢোকার কোনো নিয়ম নেই। তবে টিকিট কাউন্টার কিন্তু লাহোরি গেট অ্যাজ ওয়েল অ্যাজ দিল্লি গেট দুটোতেই আছে। আমরা অনেকটা হেঁটেছি দিল্লি গেটে টিকিট কেটে, সেখান থেকে লাহোরি গেটে এসেছি, তবে ব্যাগপত্র রেখেছি, এবার ঢুকতে যাচ্ছি। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে শাহজাহান তো জানো যে মোগল স্থাপত্য শিল্পর একটা চরম মানে শিখরে পৌঁছে দিয়েছিল মোগল স্থাপত্য শিল্পকলাকে। তো তারই একটা নিদর্শন কিন্তু এই লালকেল্লা। মোগল সম্রাট শাহজাহান কিন্তু তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন এবং তখন এই লালকেল্লা বানান বাসভবন হিসাবে। এটা বানানো হয়েছিল 1638 থেকে 1648 খ্রিস্টাব্দ, 10 বছর সময় ধরে। তারপরে আরও অনেকে সম্রাট এসে অনেকে বিবর্ধিত করেছেন। তো বন্ধুরা, এখন আমরা লালকেল্লার মধ্যে এন্ট্রি করে ফেলেছি। লাহোরি গেট দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি এবং ঢুকতেই প্রথমে এখানে এই যে বিশাল বড় যে একটা গেট দেখছো, সেই গেটের ভিতর দিয়ে রয়েছে মিনা বাজার। আসলে এই লালকেল্লা হলো সম্রাট শাহজাহানের অপরূপ স্থাপত্য শিল্পের একটি নিদর্শন এবং তিনি তার রাজধানী যখন আগ্রা থেকে দিল্লিতে নিয়ে আসেন এবং সপরিবারে বসবাস করার জন্য দিল্লির এই জায়গায় এত বড় একটি লালকেল্লা উনি তৈরি করেছিলেন। সেখানে সপরিবারে উনি বসবাসও করবেন এবং পরিবারের সকল যে সদস্যগণ ছিল তাদের যে বিভিন্ন জিনিসপত্র যেগুলো কেনাকাটা হবে, সেই সমস্ত জিনিসপত্র কেনাকাটার জন্য তার নিজস্ব বাজার এই লালকেল্লার ভিতরে তৈরি হয়ে থাকে এবং সেই বাজারই হলো এই মিনা বাজার। এই মিনা বাজারের ভিতরে আমরা এন্ট্রি নেব, তারপর ধীরে ধীরে দেখাবো। এবং তোমরা দেখো এই যে বিশাল বড় গেটটা দেখছো, এই পুরো বাজারটা কিন্তু একদম ঢাকা। এরম নয় যে বাজারটা খোলা রয়েছে, খোলা আকাশের নিচে রয়েছে, তা নয়, সম্পূর্ণ ঢাকা একটা বাজার। এবং এই জায়গাটাকে বলা হয় থাকে ছাত্তা চকি। ছাত্তা চকির ভিতরে মিনা বাজার রয়েছে। তো চলো মিনা বাজারের ভিতরটা এবার আমরা এন্ট্রি নিই এবং দেখি যে কি কি রয়েছে।
বন্ধুরা, আমরা লাহোরি গেট মিনা বাজার ক্রস করে এখন লালকেল্লার মধ্যে প্রবেশ করতে যখন যাচ্ছি, এখানে আমরা এসে উপস্থিত হয়েছি অন্য একটা মনুমেন্টের সামনে, যেটার নাম হচ্ছে নওবতখানা বা নক্কারখানা। তো এই নওবতখানা বা নক্কারখানা মেনলি যখন সম্রাট শাহজাহান লালকেল্লাতে প্রবেশ করতেন, এবং শাহজাহান শুধু নয়, যে কোনো ডিগনিটারিজ, সম্মানীয় যে কোনো অতিথি যখন প্রবেশ করতেন, তখন এই নওবতখানাতে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজিয়ে তাদেরকে আহ্বান করা হতো। আর এখানে বিভিন্ন রকমের মিউজিক 5 বেলা 5 ঘন্টা 5টা ধরনের আলাদা আলাদা এখানে গান বাজনা সব কিছুই চলতো। এই নওবতখানা লাল পাথর দিয়ে তৈরি এবং তার মধ্যেই ফুলের বিভিন্ন কারুকার্য করা রয়েছে। এটা 3 স্টোরেড, মানে 3 তলা একটা বিল্ডিং। তো চলো এর ভিতরে এবার আমরা যাব এবং এর ভিতরে কীরকম কারুকার্য করা রয়েছে সেইটা এবার আমরা দর্শন করব। অপূর্ব সুন্দর এই নওবতখানার মধ্যে প্রবেশ করে দেওয়ালের দিকে তাকালেই লক্ষ্য করা যাবে দেওয়ালের যে কারুকার্য রয়েছে বা যে কারুকার্য শিল্পকলা রয়েছে তা কি অকল্পনীয় সুন্দর। এবং এখানে সব মিনাকারির কাজ করা রয়েছে, সুন্দর সুন্দর ফুল আঁকা, সব মিনাকারি কাজ, এবং কিছু কিছু ক্ষতবিক্ষত হয়েছে বটে, কিন্তু তার মধ্যে দিয়েও তৎকালীন সময়ের যে অপূর্ব শিল্পকলা সেটা এত সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে, সেটা বর্ণনা করা সত্যিই অকল্পনীয় ব্যাপার। নওবতখানার সামনের দিকটা সাদা রং করা থাকলেও পিছনের দিকে লাল বেলে পাথর দিয়ে যেটা মেনলি তৈরি সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। নওবতখানা থেকে বেরিয়ে সোজাসুজি তাকালেই দেখা যাবে লালকেল্লার পরবর্তী অংশ। ক্রমশ আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। সামনে এই নওবতখানা এবং তার পরবর্তী অংশের মাঝখানে সুবিশাল মাঠ করা রয়েছে এবং দুধারে সারি সারি গাছ রয়েছে। এখন আমরা চলে এসেছি যে ইমারতটার সামনে, সেটার নাম হলো দেওয়ান-ই-আম। দেওয়ান-ই-আম হলো সেই জায়গা যেখানে সম্রাট শাহজাহান সাধারণ মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতেন। সাধারণ মানুষদের সম্রাট তিনি, সাধারণ মানুষদের বিভিন্ন রকমের গ্রিভেন্সেস, দুঃখ, সমস্ত কিছু জানানোর থাকে, সেই সমস্ত কিছু জানানোর জন্য এখানেই সভা বসত। এবং সম্রাট শাহজাহান তার যে সিংহাসন এখানে রয়েছে, সেই সিংহাসন কিন্তু তৈরি হয়েছিল বাংলা আদব শৈলীতে, তাই তার সিংহাসনকে আরেকটা নাম দিয়ে বলা হচ্ছে বেঙ্গল রুফ। তো আমরা চলো দেওয়ান-ই-আম এর ভিতরে দেখব অপরূপ শিল্পকলা, পুরো লাল বেলে পাথরে তৈরি। এবং শাহজাহান যে শিল্পকলাকে নিয়ে কতটা মানে সিরিয়াস ছিলেন সেটা আজকে এত বছর পরে, এটা তৈরি হয়েছিল, পুরো লালকেল্লা তৈরি হয়েছিল 1638 থেকে 1648, 10 বছর ধরে। আজ এত বছর পরে আমরা যখন দেখছি সেই জায়গাটা, তো আমাদের এখানে অবাক হওয়ার সাথে সাথে মানে আমরা স্পিচলেস, বাক্য হারা, এত সুন্দর। এবং দেওয়ান-ই-আমের একটা বৈশিষ্ট্য দেখাবো। দেওয়ান-ই-আমের বৈশিষ্ট্য এই যে আর্চগুলো, চলো উপরে উঠবো, উপরে উঠে দেখাবো। শাহজাহানের শিল্পকলা যে কতটা গভীর ছিল, তার সেন্স অফ আর্কিটেক্ট সেটা যে কতটা গভীর, সেটা এটা দেখেই বোঝা যায়। দেওয়ান-ই-আমের এই যে বড় বড় পিলারগুলো, এই যে বড় বড় আর্চগুলো, সবকটা আর্চ যেটা দেখবে তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে, অথচ প্রত্যেকটা আর্চের হাইট কিন্তু সেম, কিন্তু সেগুলো এমনই দূরত্বে বানানো হয়েছে যে কোনো একটা আর্চের তলায় তোমরা যখন দাঁড়াবে সবকটা আর্চের মাথা বা চূড়া তোমরা কিন্তু দেখতে পাবে। এত অপূর্ব শিল্পকলা।
দেওয়ানি আম থেকে বেরোতেই এখন শ্বেতপাথরে তৈরি বিভিন্ন অংশ দেখা যাচ্ছে। প্রথমেই যে মসজিদটা তোমরা সাইডে দেখতে পাচ্ছ ওটা হলো মতি মসজিদ, তারপরে রয়েছে হামাম, এরপরে রয়েছে দেওয়ানি খাস, তারপর খাসমহল, এবং সর্বশেষে ডান দিকে এই খাসমহলেরও ডান পাশে রয়েছে রঙ্গমহল। রঙ্গমহলের সামনে সুবিশাল এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একসময় যমুনা নদীর জল প্রবেশ করত এবং ওই যে সাদা শ্বেতপাথরের অংশটা রয়েছে ওখান দিয়ে ফোয়ারা হতো। এখন অবশ্য এই ফোয়ারা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হলো রংমহল। রংমহল হচ্ছে সেই এলাকা যেখানে সম্রাট শাহজাহান সপরিবারে তার গান বাজনা এই সমস্ত কিছু উপভোগ করতেন, মানে এন্টারটেনমেন্টের একটা জায়গা ছিল সম্রাট শাহজাহানের। অপূর্ব সুন্দর কারুকার্য করা এই মহল, এবং এখন যেটা দেখা যাচ্ছে মহলটা কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে। আর এই রঙ্গমহলের একদম মাঝখানে যদি আমরা যাই তাহলে সেখানে দেখবে সিংহাসন করা রয়েছে যেখানে সম্রাট সপরিবারে বসছেন, আর সিংহাসনের মাঝখানেই ওইখান থেকেই যমুনা নদীর জল এসে প্রবাহিত হতো। আর এই যে সামনের যে জায়গাটা রয়েছে এখান থেকে সেই জল উপচে পড়তো, পড়ে এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে জলটা পুরো জমতো। পুরো এখানে যে জলধারা তৈরি হয়েছে সেই জায়গাটাকে আলাদা একটা নাম দিয়ে বলা হয়েছে নাহারে বিষ্ট। নাহারে বিষ্ট মানে হচ্ছে স্বর্গের থেকে স্বর্গের জলধারা, সেই ব্যাপার। আর এই যে রংমহল সেখানে দেওয়ালগুলো কিন্তু কাঁচ দিয়ে প্রথিত করা ছিল, মানে পুরো দেওয়ালের গায়ে গায়ে এবং সিলিংয়ের মধ্যে ছোট ছোট কাঁচ প্রথিত করা ছিল। সূর্যের আলো যখন এসে পড়তো তখন সেই কাঁচের মধ্যে দিয়ে রিফ্লেক্ট করে অপূর্ব সুন্দর এক আলোকসজ্জা তৈরি করতো। পুরো রংমহল একদম স্বর্গের মতো সুন্দর। কারুকার্য ছিল অপূর্ব। এই রংমহলের দেওয়ালে কাঁচের বিভিন্ন ছোট ছোট টুকরো এমবেডেড করা তো ছিলই, তার সাথে সাথে দেওয়ালগুলো তৈরি হয়েছিল সোনা দিয়ে, সোনার পাত দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল। আর এই দেওয়ালগুলো এখন যদি তোমরা দেখো দেখবে একদম ক্ষতবিক্ষত হয়েছে। আসলে 1707 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের অত্যন্ত প্রভাবশালী রাজা ছিলেন ঔরঙ্গজেব। তিনি মারা যাবার পরে কিন্তু মুঘল সাম্রাজ্য খুবই দুর্বল হয়ে পড়তে শুরু করে। আর 1739 সালে নাদির শাহ উনি এসে যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন উনি শাহজাহানের এই সমস্ত জায়গা লালকেল্লা পুরো দখল করে নেন এবং সম্পূর্ণভাবে লুণ্ঠন করেন। তার লুণ্ঠনের চিহ্ন এই রংমহলের দেওয়ালে একদম দেখা যাচ্ছে, এবং সেই সময় ইনি দেওয়ালের মধ্যে যে সোনার পাতগুলো ছিল সেগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তুলে নিয়ে চলে যান, যার জন্য তোমরা দেওয়ালটাকে একবার দেখো কিরকম ক্ষতবিক্ষত। কি অপূর্ব সুন্দর ইতিহাস, তার মধ্যে এই যে ক্ষতবিক্ষত এই হলো নাদির শাহের ছাপ। আমরা রঙ্গমহল দেখলাম। রঙ্গমহলের পরেই যে স্ট্রাকচারটা রয়েছে সেটা হলো খাসমহল। রঙ্গমহল থেকে সোজা যেতেই সামনে পড়বে খাসমহল। এই খাসমহল হলো সম্রাট শাহজাহানের নিজস্ব থাকার জায়গা, সপরিবারে উনি এখানে থাকতেন। এবং খাসমহলের এখানে 3টে ভাগ, পুরো মহলের 3টে ভাগ, টোটাল 6টা না 7টা মতো রুম ছিল, যেখানে প্রথম 3টে রুম যেটা দেওয়ানে খাসের দিকে মুখ করে রয়েছে সেখানে তারা প্রার্থনা করতেন, তাই সেটাকে বলা হতো ওয়ার্শিপ বা প্রার্থনা কক্ষ বলা হচ্ছে। আর সেই প্রার্থনা কক্ষের পিছন দিকেই আরও 3টে রুম ছিল যেখানে তারা মানে শুতেন, শোয়ার ঘর ছিল। এবং শোয়ার ঘরের পিছন দিকেই দক্ষিণ দিকে একটা লম্বা হলঘর ছিল যেখানে তারা বসে গল্প করতেন। তো চলো একটু কাছ থেকে আরও দেখা যাক যে খাসমহল, যেটা সম্রাটের নিজস্ব থাকার জায়গা, সেটা কেমন ছিল। আগে এখানে ঢুকতে দেওয়া হতো কি না জানি না, তবে এখন স্ট্রিক্টলি এই সমস্ত স্ট্রাকচারের ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেই জন্য এর ভিতরে ঢোকা হচ্ছে না বা যাচ্ছে না। কিন্তু বাইরে থেকে যতটা সম্ভব দেখানো যায় তোমাদেরকে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি।
খাসমহলের যে প্রার্থনা কক্ষগুলো ছিল সেগুলোকে বলা হতো তাসবিহা খানা, আর ঘুমোবার যে ঘরগুলো ছিল সেগুলোকে বলা হতো খ্বাবগাহ, এবং বসে গল্প করার যে ঘরটা সেটাকে বলা হতো তোশখানা বা বৈঠক। খাসমহল থেকে বেরোতেই সামনে যে অংশটি রয়েছে এটার নাম হলো দেওয়ানি খাস। এই অংশটির আরেকটা নাম হলো শাহমহল। দেওয়ানি খাস হলো সেই জায়গা যেখানে সম্রাট শাহজাহান তার খাস অতিথি অর্থাৎ গুরুত্বপূর্ণ সমস্ত অতিথিদের সাথে এখানেই তিনি দেখা করতেন। বিভিন্ন দেশ বা রাজ্য থেকে আসা অতিথিরা এবং অন্যান্য সম্রাটরা যখন সম্রাট শাহজাহানের সাথে দেখা করতে আসতো তখন এই খাসমহলেই তাদের সাথে আলাপ আলোচনা করা হতো। লালকেল্লার দেওয়ালগুলির শিল্পকর্মের মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মিনাকারি বা পাচ্চিকারির কাজ। এই মিনাকারি বা পাচ্চিকারি মুঘল সাম্রাজ্যের সময়ই ভারতবর্ষে আসে, এর আগে কিন্তু এটা কোথাও ছিল না। এখন বিভিন্ন মন্দিরে এই মিনাকারির কাজ কিন্তু দেখতে পাওয়া যায়। এর পরের অংশটি হলো হামাম। হামাম হলো সম্রাটের স্নান করার জায়গা। এখানে অনেকগুলো অংশ রয়েছে। সম্রাট পুত্র বা সম্রাটদের যে সন্তান ছিল তাদের স্নান করার ঘর আলাদা ছিল, সম্রাটদের স্নান করার ঘর আলাদা ছিল, এবং আলাদাভাবে ড্রেসিং রুমের ব্যবস্থাও ছিল, এবং এর ভিতরে ফাউন্টেনের ব্যবস্থা ছিল, এবং বিভিন্ন সময় যে যখন গরম জল দরকার বা যখন ঠান্ডা জল দরকার সেটার সঠিক ব্যবস্থা এখানে করা ছিল। এখন আমরা এসে গেছি মতি মসজিদের কাছে। খাসমহল, তারপর দিওয়ানে খাস, তারপর হামাম ছিল, এবং হামামের পর এখন যে মতি মসজিদ, এই মতি মসজিদ হচ্ছে পার্ল মস্ক, এবং এটা তৈরি করেছিলেন ঔরঙ্গজেব। এই মতি মসজিদ যেটা ঔরঙ্গজেব বানিয়েছিলেন, এখানে নারী পুরুষ সকলের সমান অধিকার ছিল, সমানভাবে তারা সকলেই প্রবেশ করতে পারতেন। তো চলো, মতি মসজিদের ভিতরে তো আমরা ঢুকতে পারবো না, কিন্তু তবুও এর পাশের জানলা থেকে যতখানি দেখানো যেতে পারে একটু দেখাই। মতি মসজিদের পাশেই সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন হায়াত বখশ বাগ, অর্থাৎ লাইফ বেস্টোয়িং গার্ডেন। অপূর্ব সুন্দর একটি বাগান, যে বাগানের মধ্যে ঈশ্বর বসবাস করে, এরকমই সুন্দর এবং জীবন প্রদানকারী বাগান এই হায়াত বখশ বাগের নাম। আর এই বাগানটা ছিল রেড ফোর্টের যতগুলো বাগান তার মধ্যে সব থেকে বড়। এই বাগানটির মধ্যে ছিল সারি সারি গাছ, এবং তার মধ্যেই ছিল অসংখ্য ছোট পুকুর, ফোয়ারা এবং বিভিন্ন নালিকা পথ, যার মধ্যে দিয়ে যমুনার জল আসতো, এবং জলেরই এক খেলা এখানে তৈরি হয়েছিল। যমুনার জলকে ক্যানাল সিস্টেমের মধ্যে দিয়ে ব্যবহার করে খুব সুন্দরভাবে জল দিয়ে একটা খেলা তৈরি করা হয়েছিল এখানে। হায়াত বখশ বাগানের মাঝখানে শ্বেত পাথরের তৈরি এই যে মন্দিরটি দেখছো, এরকম আরেকটি মন্দির রয়েছে যেটা একই সরলরেখায় এবং বিপরীত দিকে পরস্পরের অভিমুখ হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দুটি শ্বেত পাথরের তৈরি মণ্ডপের মধ্যে একটির নাম সাওয়ান, অন্যটির নাম হলো ভাদো। শ্বেত পাথরের তৈরি সাওয়ান ভাদোর মাঝখানেই ছিল জাফর মহল। এই জাফর মহল এটা কিন্তু লাল বেলে পাথরের তৈরি, এবং এটা দ্বিতীয় বাহাদুর শাহের সময় তৈরি করা হয়েছিল। জাফর মহলটা সাওয়ান ও ভাদোর মাঝখানে উপস্থিত ছিল, এবং সাওয়ান ভাদোর মধ্যে দিয়ে নালিকা ব্যবস্থা করা ছিল। তো জল এই সাওয়ান ভাদোর মধ্য থেকে আসতো, এসে পুরো মাঝখানে জাফর মহলকে ভর্তি করে দিত। আর এই যে জলের যে এই যে সুন্দর অবয়ব বা পরিবেশটা তৈরি করা হয়েছিল, রাত্রেবেলা এখানে প্রদীপ জ্বালানো হতো এবং ফুল দিয়ে সাজানো হতো, দেখতে খুবই সুন্দর লাগতো।
দেখতে দেখতে পুরো লালকেল্লা আমরা ঘুরে ফেলেছি। এখন চলে এসেছি শেষের দিকে। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে সেই পাঁচিলের ভিতরের দিকে এরকমভাবে দরজা করা ছিল এবং প্রহরীরা যারা থাকতেন তারা এখানেই থাকতেন। একই সঙ্গে শেষের দিকে শ্বেতপাথর নির্মিত মণ্ডপ সদৃশ আরও একটি অংশ আমরা দেখতে পাই এবং এটা ছিল নাহারে বিষ্ট। নাহারে বিষ্ট প্রকৃতপক্ষে যমুনার জল সংরক্ষণ করে রাখার একটি অংশবিশেষ এবং এখানেও শ্বেতপাথরের কীর্তিকলাপ, সাজসজ্জা অপূর্ব সুন্দর ছিল এবং যমুনা নদীর যে জল ছিল সেই জলকে সংগ্রহ করে ধরে রাখার জন্য এই নাহারে বিষ্টেরই ভূমিকা ছিল। অংশটা হলো নাহারে বিষ্ট। এই নাহারে বিষ্টের সামনে যে বিশাল জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো ট্যাঙ্ক সিস্টেম। যমুনা নদীর জল এখানেই সঞ্চয় করে রাখা হতো। তারপর ওই ট্যাঙ্কের সামনে থেকেই এখানে পুরো নালিকা যে ব্যবস্থা সেটা করা রয়েছে সুন্দরভাবে। এই নালিকার মধ্যে দিয়ে এই যমুনা নদীর জল প্রবাহিত হয়ে আসতো, এসে এই সমস্ত যে জায়গাগুলো দেখছো এটা হচ্ছে ভাদর সেই জায়গা যেখানে যমুনা নদীর জল জমতো, জমে নালিকা পথে পুরো ভাদর মধ্যে এসে জমতো। আর একই সঙ্গে উভয় পাশে যে সাওয়ান রয়েছে, সাওয়ানের মধ্যেও ওখানে নালিকা পথে সমস্ত যমুনা নদীর জল আসতো আর নালিকা পথে সেই জলও পুরো ভাদর মধ্যে এখানে এসে মিশতো। তো পুরো যে যমুনা নদীর জল সেটাকে কাজে লাগিয়ে সুন্দর একটা জলের ফোয়ারা মতন এবং জলের একটা জায়গা তৈরি করেছিল যেটা খুবই অপূর্ব সৌন্দর্য বহন করত। এরপর 1857 সালে সিপাহী বিদ্রোহের পরে বিদেশি শাসন ব্যবস্থা আমাদেরকে ঘিরে ধরে। আমরা ব্রিটিশ শাসনের অধীনে চলে যাই এবং এই সময় সমস্ত শাহজাহানের তৈরি এই লালকেল্লা সহ সমস্ত কিছু বিদেশি শাসন ব্যবস্থার অধীনে চলে আসে এবং সেই সময় বিদেশিরা মানে ব্রিটিশেরা তাদের নিজের কার্যালয় এখানে স্থাপন করেছিল। এই যে বড় বড় বাড়িগুলো দেখছো এগুলো ব্রিটিশ কার্যালয়। লালকেল্লার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এটাই যে এর একদিকে তাকালে মোগল সাম্রাজ্যের শিল্পকলা, স্থাপত্য কীর্তি নজরে পড়বে আর অন্যদিকে দেখলেই সেখানে বিদেশি শাসন ব্যবস্থার যে শিল্পকলা সেটা নজরে পড়বে। এবং শুধুমাত্র শিল্পকলারই এখানে যে একটা মিশ্রণ ঘটেছে তাই নয়, দুটো সম্পূর্ণ আলাদা সময়ের এক মেলবন্ধন এখানে ঘটেছে এবং সেটাই আমাদেরকে খুবই আশ্চর্য করে, মোহিত করে তোলে। আজ থেকে 375 বছর আগে তৈরি এই লালকেল্লা ভারতবর্ষের অমূল্য এক সম্পদ। এই সম্পদের সৌন্দর্য এবং শিল্পকলার আকর্ষণে দেশ বিদেশ থেকে জনে জনে সমস্ত মানুষ এখানে ভিড় করেছে এই সৌন্দর্য দেখার জন্য এবং 2007 সালে এই লালকেল্লাকেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে আখ্যায়িত করে এবং ভারতবর্ষের কাছে এটি খুবই গর্বের একটি বিষয় এবং ভারতবাসী হিসাবে আমি খুবই গর্বিত।